কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। আসলে তার এরূপ মতামত এটা নতুন না। সে যখনই আমাদের অভ্যুত্থান সফল হওয়ার পরে তাকে তো আমরা কখনো দেখি নাই। আর সে কি মুক্তিযোদ্ধা সেই বিষয়ে আমাদের সংশয় আছে। আর সে যে একটা লম্বা সময় বাকশালের সাথে রাজনীতি করছে সেটার প্রমাণও আছে। তো ওনাকে আমরা একটু মানসিকভাবে অসুস্থই মনে করি, কারণ উনি যেরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করেন, সেটা আমাদের ছাত্র সমাজের জন্য খুবই লজ্জাজনক, বাংলাদেশের মানুষের জন্য খুবই লজ্জাজনক। যে এখন রাজনৈতিক দলের প্রতিনিধি, এত বড় পর্যায়ের পদস্থ একজন লোক এই ধরনের ভাষা যদি ব্যবহার করেন, খুবই লজ্জা পায়। এটা আমি প্রথমে বললাম ভাই উনি মানসিকভাবে সুস্থ নাই, এটা হলো প্রথমত। এখন পাগলের কথায় পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, আমরা ওনার কথায় রিয়াকশন দেওয়ার মতোই মানে কোনো প্রয়োজন মনে করি না। উনি আগে আমরা ওনাকে অবহেলিত ঘোষণা করছি। দেখেন যখন এই সমন্বয়করা আসিফ সার্জিস তারপরে আপনার যে ছিল, ওনারা যখন আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছিলেন, আমরা কিন্তু 18 জুলাই থেকে আন্দোলন প্রত্যাহার করি নাই, কারণ আমার সামনে আমার ভাইকে গুলি করে মারছে। তখন ভাই 9 দফার পক্ষে আমরা জানতাম যে এখন এই যে খুন করছে সে বিচার দিবে কিভাবে, সে তার লোক দিয়ে খুন করাইছে, এবং তার কাছে বিচার চাও তো একটা লজ্জার বিষয়। আমরা বলছি ওর ওই দিন থেকে ওর 1 দফা শুরু হয়েছে আমাদের 18 জুলাই থেকে। আমরা ওইখানে গুলিবিদ্ধ হয়েছি ব্র্যাকের সামনে, আমি 18 জুলাই। আল্লাহ তাআলার ইচ্ছা আমি এরপরও এই গুলিবিদ্ধ অবস্থায় 1 সপ্তাহ আন্দোলন করছি। আমার স্পাইনের একটা ডিস্ক ছেঁড়া, আমি এই অবস্থায় শহীদ পরিবারের বিচারের দাবিতে আমি দৌড়ানো আমার দরকার আছে। আমি বাপের খাই, বাপের পরে আমি নর্থ সাউথে পড়ি, আমার কিছুর অভাব আছে। আল্লাহর রহমতে আমার তো সমস্যা নাই, কিন্তু আমি এই মানুষের কষ্টগুলো আমি নিতে পারতেছি না। আমি বাসায় বসে থাকতে পারতেছি না, এমনি যখন রাস্তায় এসে কান্না করতেছে। সংস্কার বাদ রেখে যদি নির্বাচনে যাওয়া হয়, এটা হবে সবচেয়ে বড় আপনার রাষ্ট্র বিধ্বংসী একটা কাজ। কারণ দেখেন, আপনি যদি নতুন রাস্তায় পুরাতন গাড়িও চালান, গাড়িটা কিন্তু ভালো চলবে, কিন্তু পুরাতন রাস্তায় নতুন গাড়ি চালাইলে কিন্তু গাড়িটা কিন্তু ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন ওই যে সংস্কারের অবস্থা ছিল, একজন মানুষকে সুবিধা দেওয়ার জন্য 3 বার সংবিধান সংস্কার করছে। আর এত মানুষ জীবন দিয়ে আপনার সংবিধান সংস্কার করার জন্য যে প্রস্তাব দিয়েছে, আপনি সেগুলো সংস্কার করছেন না, আপনি আগে নির্বাচনের কথা বলছেন। এটা জাতির জন্য লজ্জাজনক এবং হতাশাজনক, এবং আমাদের জুলাইয়ের যারা স্টেক হোল্ডার শহীদ এবং আহত তাদের প্রতি আপনার অসম্মানজনক একটা বিষয়। আমাদের প্রস্তাব ছিল অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে যখন একটা স্বৈরাচারের পতন হয়েছে, আমি এটাকে 3য় স্বাধীনতা বলি, অনেকের ভাষায় এটা হচ্ছে 2য় স্বাধীনতা। নো, 47-এ 200 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনে এত মানুষ জীবন দিয়ে আপনার ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা আনছে, এটাকে বলা হয় না। 47কে নাই করে দেওয়া হয়েছে আওয়ামী সংস্কৃতি থেকে, আওয়ামী রাজনীতি থেকে। তারপরে স্বাধীন হয়েছে আপনার 71-এ। এইটা কারণ তারা পুঁজি করতে চাইছে, 71কে মানে রাজনৈতিক দলের একটা সম্পত্তি হিসেবে তারা দাখিল করতে চাইছে, এটা প্রতিষ্ঠিত করতে চাইছে। তো এই 71-এর চেতনাই তার সবকিছু। শেখ মুজিবের স্টেক হোল্ডার, শেখ মুজিব ছাড়া যুদ্ধ কেউ করে নাই, সেই জাতির পিতা। আপনি মানো আর না মানো, ওকেই মানতে হবে। সুতরাং এই যে একটা 2য় স্বাধীনতা হচ্ছে আপনার পাকিস্তান থেকে, প্রথমে ব্রিটিশ থেকে, পরে পাকিস্তান থেকে, তারপরে এই যে ফ্যাসিবাদের কার্যক্রম 24 পর্যন্ত, এটা ভারত থেকে। তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের জয় হচ্ছে 3য় স্বাধীনতা হিসেবে আমি এটা গণনা করি। আর স্টেক হোল্ডিং এর বিষয় যদি আসে, এখানে সর্বপ্রথম বলবো যে ভাই, যে যারা শহীদ হয়েছেন তারা হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, কিন্তু তারা তো এখন নাই, তাদের প্রাপ্তির কোনো জায়গা নেই। সুতরাং তাদের যে অভিভাবক, পিতামাতা, তারা হলো সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তারপর হচ্ছে যারা আহত, যারা গুলিবিদ্ধ হয়েছে, মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে, যারা সার্ভাইভ করেছে জুলাইয়ের পরে, জুলাইয়ের মধ্যে, তারাই হচ্ছে স্টেক হোল্ডার। কিন্তু দেখেন, রাষ্ট্রের এত বড় বড় সংস্কার হচ্ছে, ঐক্যমত কমিশন হচ্ছে, এখানে জুলাই শহীদ পরিবারের কোনো পার্টিসিপেশন নাই, জুলাই যোদ্ধাদের পার্টিসিপেশন নাই। ভুয়া সমন্বয়কের এমন একটা লীলা খেলা আমরা দেখলাম যে তাদের জন্য আসলে স্টেক হোল্ডাররা এখান থেকে অধিকার বঞ্চিত হলো। ইভেন এই শহীদ পরিবার এখানে আছেন, আপনি ওনাকে একটু ফোকাস করতে আমি বলবো কাইন্ডলি। উনি শহীদ সজলের মা। আশুলিয়ায় 7টা লাশ পোড়ানো হয়েছিল, জানেন? একটা ছেলে জীবিত ছিল, শহীদ সজল, সেই শহীদ সজলের মা। উনি কেন এখানে আসছে সেটা কি বলবো? উনি আসছে, ওনার ছেলের বিচার পাচ্ছে না, ন্যায় বিচার হচ্ছে না, সজলের মা। তারপরে এখানে আরেকজন শহীদের পিতা আছেন। আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রাজ্জাক ভাই। আপনার পরিচয় দেন। আমি শহীদ জাহিদুল ইসলাম সাগরের ছোট ভাই। আচ্ছা, আমার ভাইকে হ্যাঁ, এখন দেখেন এই মানুষগুলো আসছে বিচারের দাবিতে 1টি বছর পেরিয়ে যাওয়ার পরও অভ্যুত্থানের। তো এটা এসে আমাদের লজ্জা না, এটা আমাদের অপ্রাপ্তি না, এটা আমাদের রক্তের সাথে বেইমানি না, এটা শহীদদের জীবনের সাথে বেইমানি না। তো এই জিনিসগুলা সরকার যারা গঠন করেছেন তারা ইচ্ছাকৃতভাবে এই খুনির আসামিদের, হত্যাকারীদেরকে সেফ এক্সিট দিয়ে বাইরে তো যেতে দিচ্ছেই, ইভেন তাদেরকে ভরণ পোষণ দিচ্ছে। এবং হত্যা একজন, আমি আপনাকে বলছি,
যে এসআই সাজ্জাদুজ্জামান যে শহীদ তাইমকে প্রকাশ্যে গুলি করেছে, ভিডিও ফুটেজ সহ আছে, তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। যখনই শহীদ পরিবার এবং আমরা আহত যোদ্ধারা এটার বিষয়ে প্রতিবাদ জানালাম, তখন কি করলো, তাকে জামিন নামঞ্জুর করলো। মানে কি, আপনারা যদি প্রতিবাদ না করেন হত্যাকারীকে আমরা জামিন দিয়ে দিব। এটা একটা ভয়ঙ্কর বিষয় বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি। যে কেউ এই ভিকটিম হবে, আপনিও ভিকটিম হবেন কালকে। তো আজকে এই বিচারের দাবিতে তাদের নামতে হচ্ছে। ইভেন 19 তারিখ সচিবালয় প্রাঙ্গণে মঙ্গলবার যখন এই শহীদ পরিবার এই জামিন দিয়ে দেওয়ার বিষয়ে হত্যাকারী আপনার এসআই সাজ্জাদুজ্জামানকে ওনারা আন্দোলন করলেন, আমরা আন্দোলন করলাম, তখন পরে তার জামিন নামঞ্জুর করছে। ভাই, সে তো পালাই চলে গেছে। আপনি মানে ফোর্স করলে আপনি আমাদের কথা শুনবেন, আর না করলে কাজ করবেন না। এটা তো আমরা চাই নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। দেখেন, যখন আমরা মুক্তিযোদ্ধাকে ধারণ করি এবং মুক্তিযোদ্ধাকে লালন পালন করি, আমরা কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা থেকে সরে আসি। আপনি যখন দেখবেন জুলাই আন্দোলনটা প্রথমে ছিল কোঠা আন্দোলন, সেই জায়গা থেকে গণ আন্দোলনের রূপ নেয়, এবং গণ আন্দোলনের রূপ নেওয়ার ক্ষেত্রে আপনি যেখানে দাঁড়িয়ে আছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, সেই শহীদুল্লাহ সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কারণ 15ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগ নামক ভ্যানগার্ডকে এবং ছাত্রলীগ নামক একটা মিথকে ভেঙে দেয় যে ছাত্রলীগের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে। সেই ছাত্র সংগঠন পুরো বাংলাদেশের ছাত্রলীগের যে কর্মীরা আছে, যে টোকাইরা আছে, তারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আক্রমণ করে। সেই আক্রমণ থেকে আমরা প্রতিরোধ যোদ্ধা হিসেবে দাঁড়াই। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের শিক্ষার্থীরা, ফজলুল মুসলিম হলের শিক্ষার্থীরা এবং আমরুল সালের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে একটা বিপ্লবের রূপান্তর নেয়, এবং সেই জায়গা থেকে যখন আমাদের সাধারণ ভাইদের মারা হয়, তখন এটা গণ অভ্যুত্থানের রূপ নেয়। একটা যৌক্তিক দাবিটাকে কিন্তু আস্তে আস্তে একটা গণ অভ্যুত্থানের দিকে রূপ নেয়। এই রূপদানটা ছিল কিন্তু আপনারও আমারও, যেটা একটা আকাঙ্ক্ষা ছিল, একটা চাওয়া ছিল। আমার দাবি, আমার চাওয়াটাকে সেটা কেন দমন পীড়ন করা হবে, কেন আমাকে মেরে ফেলা হবে, কেন 2000 বা 1500 মানুষটাকে হত্যা করা হবে। সেই জায়গায় কিন্তু আমরা বিপ্লবের সবাই আগে, সেখানে ছাত্রদল ছিল, আপনার ছাত্র শিবির ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল, সবাই কিন্তু একই কাতারে ছিল। এই জায়গা থেকে ফজলুর রহমান স্যার যখন রাজাকার বলেন, তখন কিন্তু তার সংগঠনের যে ছাত্রদল কর্মীদের তাদেরকেও বলেন, তার সংগঠনের যে বাকি যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে উল্লেখ করেন। যেটা একটা বলা যায় যে খুবই জুলাই অভ্যুত্থানটাকে অসম্মান করার ক্ষেত্রে। এক্ষেত্রে যদি আমরা আশা করি যে তার শব্দচয়ন বা তার জায়গা থেকে আরো সে একজন বিশিষ্ট রাজনীতিবিদ, তাকে আরো আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে তার আসলে এই জায়গাটা উচিত হয়নি। যেটা আমরা কেউ রাজাকার না, আমরা মুক্তিযোদ্ধাকে ধারণ করে, মুক্তিযোদ্ধা লালন করে এই বাংলাদেশকে ধারণ করি এখন। তো যদি বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের একটা চাওয়া থাকবে বা আমারও চাওয়া থাকবে, তারা এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে, এটাই আশাবাদ করি।